আমি যখন এই ভিডিওটা করছি তখন ঘড়িতে রাত 2:30। ঘুমাইনি এখনো, ঘুম আসবেও না আজকে রাতে। বাংলাদেশ ক্রিকেট দল যেই উপহারটা দিল, এরপরে এই রাতটা নির্ঘুমই কাটবে। প্রচন্ড রকম রাগ হচ্ছে, ক্ষোভ হচ্ছে, ক্রোধ হচ্ছে, লজ্জা হচ্ছে, অবহেলিত মনে হচ্ছে, নিজেকে অপমানিত মনে হচ্ছে। আমাদের ক্রিকেট, আমাদের সবার ভালোবাসার ক্রিকেট, আমাদের এই আত্মপরিচয়ের এত বড় যে একটা উপলক্ষ ক্রিকেট, সেই ক্রিকেট আমাদেরকে এই উপহার দিচ্ছে, এই উপহার দিল। আমি নিশ্চিত যে আমার যে অনুভূতি, এই অনুভূতিটা আপনাদের সবার। আপনারা পৃথিবীর যেই টাইম জোনে এখন থাকেন না কেন, যেই দেশেই আপনি থাকেন না কেন, আপনি এখন এই রাতের বেলা ভিডিও দেখেন বা দিনের বেলা দেখেন, সকাল দুপুর সন্ধ্যা যে যে জায়গা থেকে দেখছেন, দেখবেন আপনাদের ভেতরেও ঠিক এক্স্যাক্টলি এই অনুভূতিগুলোই কাজ করছে। যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ একটা ক্রিকেট ম্যাচ হারাটাই তো একটা মহা বিপর্যয়। সেইখানে আমরা টানা দ্বিতীয় ম্যাচ হেরে গেলাম, সেইখানে আমরা সিরিজটা হেরে গেলাম। বাংলাদেশের ক্রিকেটটা, ওই যে আমাদের ভালোবাসার ক্রিকেটটা, এখন স্রেফ একটা তামাশা হয়ে গেছে, একটা উপহাসের পাত্র হয়ে গেছে, একটা ঠাট্টার উপলক্ষ হয়ে গেছে। বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে যে 11 জন ক্রিকেটার খেলেছেন, তারা আমাদের এই ভালোবাসার সঙ্গে আমাদের এই আবেগকে আসলে একরকম প্রতারণা করেছেন বলেই নিজেকে এখন মনে হচ্ছে। দেখুন, ক্রিকেট খেলায় জয় পরাজয় থাকবেই, ক্রিকেট খেলাতে আপসেটও থাকবে, এটা সব খেলাতেই থাকে, এইটাকে অত বড় করে দেখার কিছু নেই। কিন্তু যখন আপনি পরপর 2টা ম্যাচে এরকম একটা পরিস্থিতির ভেতর দিয়ে যাবেন, এবং 2টা দলের শক্তির যে তফাতের ব্যাপারটা আমরা জানি, এবং 2টা দলের ভালোবাসার যে অবস্থানটা আমরা যে জানি, সেইটা যদি আপনি বিবেচনায় নেন, তাহলে এর চেয়ে কলঙ্কজনক, এর চেয়ে লজ্জাজনক বাংলাদেশ ক্রিকেটে আর এসেছে বলে আমার তো মনে পড়ে না। আমাদের খারাপ দিন গিয়েছে। আমরা 2003 ওয়ার্ল্ড কাপে কানাডার কাছে হেরে গিয়েছি, আমরা 2014 টি-20 ওয়ার্ল্ড কাপে হংকংয়ের কাছে হেরে গিয়েছি, ওই 2014তে আমরা দ্বিপাক্ষীয় সিরিজে ধরেন আফগানিস্তানের কাছে হেরে গেছিলাম। এটা আপনি এখনকার বোঝা যাবে না যে আফগানিস্তানের কাছে ওই হারটা তখন কত বড় ছিল। তখনকার ক্যাপ্টেন মুশফিকুর রহিম প্রেস কনফারেন্সে এসে বলেছিলেন তার ক্যারিয়ারের সবচেয়ে বাজে পরাজয় সেটা। আমরা তো বেশিরভাগ সময় হারি, বেশিরভাগ সময় তো আমাদের ক্রিকেট আমাদেরকে আসলে কি দিয়েছে? আপনি আমাদের কি বড় কোনো ট্রফি রয়েছে? আমাদের ওই যে 2019 ওয়ার্ল্ড কাপের আগে একটা ট্রাই নেশনের শিরোপা জিতেছি। যদি আপনি দলীয় অর্জন বলেন, ওইটুকুই তো, কিন্তু সেইটুকুর বিনিময়ে আমরা তো ক্রিকেটকে প্রতিনিয়ত ভালোবেসে গেছি না? তার প্রতিদান আমরা আসলে কি পেয়েছি? ওই যে বললাম, ক্রিকেটটা এখন স্রেফ ঠাট্টার একটা জায়গা হয়ে গেছে, তামাশার একটা জায়গা হয়ে গেছে। আপনি সোশ্যাল মিডিয়া খুলেন, আপনি ঢুকেন, আপনি দেখবেন যে কোনো জায়গায় বাংলাদেশ ক্রিকেট টিমের আলোচনাতেই আসছে যে মায়ের দোয়া ক্রিকেট টিম। ভালোবেসে বলা হয় না, ঠাট্টা করে বলা হয়। ওই যে 2 বছর আগে টি-20 ওয়ার্ল্ড কাপের আগে আমাদের ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন ভাই যে বলেছিলেন যে আমাদের টার্গেট এই ওয়ার্ল্ড কাপ না, পরের ওয়ার্ল্ড কাপ, এটা একটা এখন ট্রোলের খুব বড় বিষয়বস্তু হয়েছে, এবং এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। প্রতিবার তো আমরা একই রকম ভাবে ব্যর্থ হচ্ছি। যুক্তরাষ্ট্রের কাছে আমরা 2 ম্যাচ হেরে গেছি, এইখানে দেখেন আপনি সোশ্যাল মিডিয়াতে কত কত কমেন্ট, শত শত হাজার হাজার কমেন্টস পড়েছে যে আমরা এইখানটাতে যুক্তরাষ্ট্রের স্যাংশন খাওয়ার ভয়ে আসলে আমরা হেরে গেছি, অথবা আমাদের ক্রিকেটাররা, ক্রিকেট সংশ্লিষ্ট টিমের সংশ্লিষ্ট যারা আছেন, তারা যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার জন্য তাদের কাছে হেরে গেছে। ইচ্ছা করে আমরা হেরেছি, ইচ্ছা করে এগুলি বলা হচ্ছে, এগুলো লেখা হচ্ছে। এটা কিন্তু সেই ঠাট্টা উপহাস করেই লেখা হচ্ছে। ওই যে নাজমুল হোসেন শান্ত হচ্ছে গিয়ে বলেছিলেন যে প্রথম ম্যাচের শেষে যে উইকেটটা আমরা মিরপুরে, মানে জিম্বাবুয়েকে সিরিজ আমরা ভালো উইকেটে খেলিনি, তার একটা দায় তিনি দিয়েছিলেন হচ্ছে প্রথম ম্যাচ হারার পর। সেকেন্ড ম্যাচ হারার পরও কি একই কথা বলবেন? হ্যাঁ, এইখানেও ট্রোলিং চলছে। মিরপুরে আসিস, দেখিয়ে দেব, তোদেরকে একেবারে বার্নিশ করে ছেড়ে দেব, যুক্তরাষ্ট্রকে বলা হচ্ছে। এমনি এমনি বলা হচ্ছে, বাংলাদেশ ক্রিকেটকে ঠাট্টা করে বলা হচ্ছে। এই যে 2021 সালে আমরা নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার বিপক্ষে মহাবিক্রমে জিতে গিয়েছিলাম, তারপরে গিয়ে আমরা ওয়ার্ল্ড কাপে কি বিপর্যয় হয়েছে আমরা সবাই জানি, অথচ ওই 2টা দল ফাইনাল খেলেছিল। এখনো অনেকে বলছেন, লিখছেন, দেখছি আমি যে এই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ হবে 2021 সালের অস্ট্রেলিয়ার মতো, নিউজিল্যান্ডের মতো, কিংবা 2022 ফুটবল ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনার মতো, যারা প্রথম ম্যাচ সৌদি আরবের কাছে হারার পরও শিরোপা জিতেছিল। ভালোবেসে লেখা হচ্ছে, ভালোবেসে বলা হচ্ছে না, ঠাট্টা করে লেখা হচ্ছে। বাংলাদেশ ক্রিকেটটাকে সেই ঠাট্টার জায়গায় নিয়ে গেছেন আমাদের এই ক্রিকেট সংশ্লিষ্ট সবাই।
দেখুন, একটা ক্রিকেট টিম মাঠে খেলেন 11 জন, কিন্তু একটা ক্রিকেট নেশন সেটা তো 11 জনের না। এই 11 জন আলটিমেটলি গিয়ে আমাদের প্রতিনিধি। কিন্তু এই যে বাংলাদেশের যে 20 কোটি বাঙালি রয়েছেন, বা পুরো বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে 25 কোটি বাঙালি রয়েছেন, আমরা প্রত্যেকেই তো এই ক্রিকেটটাকে ধারণ করি, হৃদয়ে ধারণ করি, ওই আবেগটা আমাদের সবার মাঝখানে আছে। তার কতটুকু প্রতিদান আমরা পাই? আমরা এমন একটা জায়গায় ক্রিকেটটাকে নিয়ে গেছি যে যুক্তরাষ্ট্রের কাছে 2টো ম্যাচ আমরা পরপর হেরে যাব। সেইটাও কিভাবে? প্রথম ম্যাচে আমরা শেষ 4 ওভারে 55 রান ডিফেন্ড করতে পারিনি। সেকেন্ড ম্যাচে আমরা শেষ 4 ওভারে 26 রান করতে পারিনি। এই যে 26 রান করতে পারিনি, আমাদের হাতে 5-5টা উইকেট ছিল। 4 ওভারে 26 রান, 24 বলে 26 বাদ দেন না আপনি, 19 বলে 21 রান দরকার ছিল, আমাদের হাতে 5 উইকেট ছিল। আমরা সেটা পারিনি, কারণ আমাদের ক্রিকেটাররা তারা আসলে তাদের যতটুকু প্রাপ্য তার চেয়ে অনেক বেশি হয়তো তারা পেয়ে যান। সেই জন্য এইটাকে তারা খুব একটা কেয়ার করেন না বলেই ওই জায়গাটা থেকে 19 বলে 21 রান প্রয়োজন, হাতে 5 উইকেট, আমরা ম্যাচটা হেরে যাই। আমরা এর আগের কথা যদি বলেন, আমাদের ওইখানটাতে হচ্ছে গিয়ে শুরুতে যখন 2 উইকেট চলে গেল, বা প্রথম ওভারে আমাদের সৌম্য সরকার তিনি ক্যাচ দিয়ে আউট হয়ে যেতে পারেন অবলীলায়। তানজিদ তামিম আউট হওয়ার পরে একটা পার্টনারশিপ হয় নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন এবং তাওহিদ হৃদয়। সেই পার্টনারশিপের ব্রেকটা কিভাবে হলো? ওই রকম সুইসাইডাল একটা রান আউট নাজমুল হোসেন শান্তকে হতে হলো। আচ্ছা, তারপরে গিয়ে তিনি আউট হলেন, ওইখানে হৃদয় আউট হলেন, মাহমুদুল্লাহ রিয়াদ আউট হলেন, সাকিব আর অনেক তো ছিলেন রে ভাই, জাকের আলী, এবং তারা তো ম্যাচটাকে ক্লোজ করে এনেছিলেন। সেইখান থেকে তারা ম্যাচটা শেষ করতে পারবেন না। জাকের আলী অনেক আউট হওয়ার পরের ভেরি নেক্সট ডেলিভারিতে সাকিবকে আউট হতে হবে। ভাই আমি জানি এটা আমাদের ক্রিকেটাররা প্রেস কনফারেন্সে এসে বলেন কেউ ইচ্ছা করে খারাপ খেলে না, কেউ ইচ্ছা করে হচ্ছে গিয়ে নিজের বোলিং খারাপ করতে চায় না, ইচ্ছা করে আউট না, সেটা তো ভাই সবাই জানে। কিন্তু ওই দক্ষতাটা কি আপনাদের রয়েছে? আপনাদের কি সেই মানসিকতা রয়েছে? আমি এই ম্যাচ শেষেও দেখছিলাম আমাদের ক্যাপ্টেন শান্ত বলছিলেন যে আমাদের স্কিলের চেয়ে হচ্ছে গিয়ে মানসিকতার ব্যাপার, আমরা এই জায়গাটা থেকে হচ্ছে গিয়ে পিছিয়ে রয়েছি। বাংলাদেশ ক্রিকেটটাকে আসলে আপনারা কতটা কেয়ার করেন, কতটা ধারণ করেন? আমি জানি, আমি আবারও বলছি যে আপনাদের চেয়ে বেশি ক্রিকেটের মধ্যে আমরা কেউ থাকি না, মানে মিডিয়া থাকি না, মাস পিপল থাকে না, কেউ থাকে না। কিন্তু সেই ক্রিকেটটা আপনারা কতটা ধারণ করেন যে পরপর 2টা ম্যাচে যুক্তরাষ্ট্রের মতো দলের কাছে আমাদেরকে এইভাবে হেরে যেতে হয়। আমাদের এই জায়গাটাতে আলী খান নামের একজন বোলারকে আমরা বানিয়ে ফেলি, হচ্ছে গিয়ে মনে হচ্ছিল তিনি একেবারে সেই প্রাইম শোয়েব আক্তার, ওয়াসিম আকরাম, ব্রেটলি তিনি হয়ে গিয়েছেন। আমাদের ওই আগের ম্যাচে হারমিত সিং এর মতো একজনকে আমরা বানিয়ে ফেলেছিলাম, মনে হয় মাইকেল বেভান হয়ে গেছেন, গ্লেন ম্যাক্সওয়েল হয়ে গেছেন। আমাদের বিপক্ষে এটা হতে হয়, আমাদের বিপক্ষে সবসময় এটা হয়। ও আচ্ছা, এই ম্যাচে কিন্তু আমাদের আবার আরেকটা গর্বের ব্যাপার হয়েছে, আমরা টি-20 ইতিহাসে প্রথম দল হিসাবে 100তম পরাজয়ের স্বাদ পেয়েছি এই ম্যাচে হারার মাধ্যমে। জিম্বাবুয়ের কাছে সিরিজটাতে লাস্ট ম্যাচ যে আমরা হেরেছি, সেটাকে আপনি ফ্লুক বলতে পারেন, সেটাকে আপনি ওয়ার্ল্ড কাপ প্রিপারেশনের একটা অংশ বলে চালিয়ে দিতে পারেন। যুক্তরাষ্ট্রে গিয়ে প্রথম ম্যাচ হারার পরে কি ব্যাখ্যাটা দিবেন? জেটলেগ, এতদিন থাকার পরে জেটলেগ, দেখছিলাম যে সেরকম একটা আলোচনাও নাকি উঠে এসেছে পরপর 2টা ম্যাচ হেরে যাওয়ার পরে। এরপর কি ভাই? আপনারা ক্রিকেটাররা, টিম ম্যানেজমেন্ট, ক্রিকেট বোর্ড, আপনারা সবাই জানেন আমরা শেষ পর্যন্ত যে ক্রিকেটের পেছনেই থাকবো। এই যে আজকে এত রাগ, ক্রোধ, ক্ষোভ, হতাশা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, অপমান, অবহেলা সবকিছু সহ্য করে আমরা পরের ম্যাচে আবারও আপনাদেরকে সাপোর্ট করতে বসবো। আবারও আমরা আশায় থাকবো যে আপনারা একটা ম্যাচ জিতবেন। এরপরও আমরা আশায় থাকবো যে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ ভালো করবে। আমরা ন্যূনতম আশা করব যে বাংলাদেশ পরের রাউন্ডে যাবে, সেকেন্ড রাউন্ডটাতে বাংলাদেশ যাবে। সেগুলো করলে কি এই যে যুক্তরাষ্ট্রের কাছে 2টো ম্যাচ হারলেন, সেই ক্ষতে প্রলেপ পড়বে? যে এই 2টো ম্যাচে হারার মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটের যে কালো অধ্যায়টা রচিত হলো, এটা আসলে যাওয়ার নয়, এই ক্ষত আসলে মোছার নয়, এইটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে লেখা থাকবে। এখন এইখানটাতে আমি আবারও বলছি যে আমাদের এত রকম মানে অনুভূতি থাকা সত্ত্বেও আমরা আপনাদেরকে সাপোর্ট করব, এই ক্রিকেট টিমটাকে সাপোর্ট করব। আমরা ডেফিনেটলি চাইবো যুক্তরাষ্ট্রের বিপক্ষে পরের ম্যাচটা আমরা জিতি। আমাদের 2টো প্র্যাকটিস ম্যাচ রয়েছে, সেইটাও একটা যুক্তরাষ্ট্রের বিপক্ষে আছে, ভারতের বিপক্ষে একটা ম্যাচ আছে। এইসব জায়গাতে আমাদের প্রিপারেশনটা মোটামুটি ভালো হোক, এখন আর জয়ের কথা বলতেও ভয় লাগে, মোটামুটি একটা ভালো। ওয়ার্ল্ড কাপে গিয়ে আমরা সকল হিসাব নিকাশ পাল্টে দিয়ে আমরা এখনকার হিসাবে সব হিসাব নিকাশ পাল্টে দিয়ে আমরা পরের রাউন্ডে চলে যাই। আমরা শ্রীলঙ্কার বিপক্ষে জিতি, আমরা সাউথ আফ্রিকা শ্রীলঙ্কার বিপক্ষে 2টা ম্যাচের মধ্যে অন্তত একটা জিতি, তারপরে নেদারল্যান্ডস এবং নেপালকে হারিয়ে আমরা পরের রাউন্ডে অন্তত পক্ষে যাই। এখন এইটা বলতেও ভয় লাগে, যেই দল যুক্তরাষ্ট্রের কাছে মানে গত 3টা ম্যাচে যারা হেরেছে, ঘরের মাটিতে জিম্বাবুয়ের কাছে হারে, যুক্তরাষ্ট্রে গিয়ে যুক্তরাষ্ট্রের কাছে 2টা ম্যাচ হারে, তারা নেদারল্যান্ডসকে হারাবে কিভাবে?
তারা নেপালকেই বা হারাবে কিভাবে? অত বড় স্বপ্ন, এখন তো এটাকে মনে হচ্ছে একটা অলীক স্বপ্ন, একটা কল্পনার রাজ্য, রূপকথার মতো একটা ব্যাপার মনে হচ্ছে। কিন্তু তারপরও আমরা এই দলটার উপরে আস্থা রাখতে চাই। বাংলাদেশ ক্রিকেটটাকে এরকম ঠাট্টা, উপহাস, পরিহাস, তামাশার পাত্র আপনারা বানিয়ে ফেলবেন না প্লিজ। আমাদের ক্রিকেটাররা যারা রয়েছেন মাঠে, আপনারাই আমাদের প্রতিনিধি। পুরো বিশ্বে 25 কোটি বাঙালির প্রতিনিধি আপনারা, সেই 11 জন। আপনারা না পারেন, কিন্তু ভাই আপনারা আপনাদের জানটা দিয়ে খেলেন, আপনারা আপনাদের সবটুকু দিয়ে খেলেন। আমরা জানি এটা আপনাদের সবটুকু না। যেই ক্রিকেট টিমটাকে আমরা দেখছি যুক্তরাষ্ট্রের কাছে 2টো ম্যাচ হেরেছে, এইটা আপনাদের সবটুকু না। আর যদি এটা আপনাদের সবটুকু হয়, এইটাই যদি বাংলাদেশের ক্রিকেট স্ট্যান্ডার্ড হয়, তাহলে বোধহয় এরকম লজ্জা, দুঃখ, অপমান, উপহাস, পরিহাস, ঠাট্টা, তামাশা, এটা বোধহয় শেষ পর্যন্ত তাহলে গিয়ে আমাদেরই প্রাপ্য। কি বলবেন আপনি?